আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের জিকে ক্লাসে। আমরা 1000 প্রশ্ন সলভের জার্নিতে আছি। এই 1000 প্রশ্ন সলভ ক্লাসের আজকে পঞ্চম ক্লাস, যেখানে আমরা 141 থেকে 175 নাম্বার পর্যন্ত প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি কি আছে সেটি প্রথমে দেখে নিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আপনার জন্য, সবাই প্রশ্নের নাম্বার উল্লেখ করে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আজকে আমরা দেখেন একটু এখানে খেয়াল করি, আজকে আমাদের শুরু হচ্ছে প্রশ্ন নম্বর 141 থেকে এবং এটা শেষ হবে 175 নম্বরে গিয়ে। ঠিক আছে, এই 35টি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন আপনার জন্য, প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত? অর্থাৎ প্রাচীন বাংলার যে জনপদ আছে, বঙ্গ, গৌড়, সমতট, হরিকেল, বরেন্দ্র, রাঢ়, এই জনপদগুলোর মধ্যে বর্তমান বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত ছিল কোন জনপদটি? সেটি কি সমতট, সেটি কি রাঢ়, সেটি কি হরিকেল, নাকি বরেন্দ্র? একটু খেয়াল করি, বাংলার যে জনপদগুলো আছে এর মধ্যে পশ্চিম দিকের জনপদ হচ্ছে পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, গৌড়, এগুলো। ঠিক আছে, আর পূর্ব দিকের জনপদগুলোর মধ্যে আছে হরিকেল, সমতট। এখন এখানে হরিকেল, সমতট দুটি আছে অপশনে, তাহলে অ্যান্সার হবে কোনটি? দেখেন, বাংলাদেশের ম্যাপের এই দিকটা যদি আপনি শুধু সিলেটের এই অঞ্চলটা খেয়াল করবেন, এটা বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলে। তো সমতট অবস্থিত এইখানে আর রাঢ় অবস্থিত এইখানে। এটা কি সমতট, আর রাঢ় বলছি হরিকেল। হরিকেলের অবস্থান এখানে এবং এখানে, অর্থাৎ এই অঞ্চলটি, পার্বত্য অঞ্চলটি, বাংলাদেশের যে অঞ্চলগুলোতে পাহাড় আছে, বাংলাদেশের সিলেট অঞ্চল এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল, সেগুলো প্রাচীন বাংলায় হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। তাহলে পূর্ব দিক কোনটা? এই দিকে কিন্তু পূর্ব দিকে। ঠিক আছে, এটা কিন্তু পূর্ব দিক বাংলাদেশের। তো সমতট যদিও পূর্ব দিকে, কিন্তু হরিকেল এই অঞ্চলটি সমতটের চেয়েও পূর্ব দিকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হরিকেল। প্রাচীন বাংলার হরিকেল এই জনপদটি পূর্ব দিকে অবস্থিত ছিল, মনে রাখবেন। পরের প্রশ্ন, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বাংলার প্রাচীন বাংলার যে 4টি রাজবংশ আছে, এই 4টি রাজবংশ থেকে কমন 3টি প্রশ্ন আপনাকে মনে রাখতে হবে, যে ওই রাজবংশের প্রথম শাসক কে, শেষ শাসক কে, আর শ্রেষ্ঠ শাসক কে। আমরা আজকে পাল রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে সেটা আমাদের জানতে হবে। তো আমি এই পাল বংশের একটু দেখি। প্রথম শাসক পাল বংশের শ্রেষ্ঠ শাসক আর পাল বংশের শেষ শাসককে, এই 3টি নাম আমরা জানবো। এর সাথে সাথে আপনাকে বলেছি 4টি রাজবংশেরই এই 3টি টাইপ প্রশ্ন মনে রাখতে হবে। তাহলে পাল বংশের প্রথম শাসক যে গোপাল, ঠিক আছে, তবে এই গোপাল কিন্তু গোপাল ভাঁড় নয়। ঠিক আছে, তাহলে প্রথম শাসক। শ্রেষ্ঠ শাসক হচ্ছেন ধর্মপাল। ঠিক আছে, এটার অ্যান্সার ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে ধর্মপাল, আর পাল বংশের শেষ শাসকের নাম হচ্ছে মদন পাল। ঠিক আছে, এই 3টি তথ্য জানতে হবে। তাহলে পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। এভাবে মৌর্যের প্রথম রাজাকে, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসককে, আর মৌর্যের শেষ শাসককে, ঠিক একইভাবে সেন, তারপরে হচ্ছে গুপ্ত, এগুলো জানতে হবে এবং এই টাইপের প্রশ্ন পরীক্ষায় অনেক বেশি আসে। আমরা তৃতীয় প্রশ্নে যাব আজকের। ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন গিয়াসউদ্দিন আজম শাহ, মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ, নাকি মোহাম্মদ বিন কাসিম? গত ক্লাসে আমরা দেখেছি একটি ক্লাসে যে সিন্ধু আক্রমণ করেছিলেন মোহাম্মদ বিন কাসিম 712 সালে। মোহাম্মদ বিন কাসিম 712 সালে সিন্ধু আক্রমণ করেছিলেন। তাহলে কি তিনি ভারতে মুসলিম শাসন বা ইসলামী শাসন প্রতিষ্ঠিত করেছিলেন? না,
তিনি আসলে সিন্ধু জয় করলেও রাজনৈতিকভাবে তিনি এখানে রাজ্য স্থাপন করতে সক্ষম হননি বা করেননি বা পারেননি, যেটি বলেন। কিন্তু এর আরো অনেক বছর পরে, সালটা ছিল 1192, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষে প্রথমবারের মতো মুসলিম বা ইসলামী শাসন প্রতিষ্ঠিত করেন মোহাম্মদ ঘুরি। আপনারা অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, খুবই ভালো। তাহলে ভারতবর্ষে মুসলিম শাসন বা ইসলামী শাসন এর ভিত্তি স্থাপন করেন মোহাম্মদ ঘুরি। তিনি 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হন। ঠিক এর পরের বছরই 1192 সালে ঠিক একই জায়গায় আবারও যুদ্ধ হয়, এটাকে বলা হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এবং এই যুদ্ধে তিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে, পৃথ্বী বানান দীর্ঘই হবে, একটু খেয়াল করেন, পরাজিত করে তিনি কি করেন, ভারতবর্ষে ইসলামী শাসনের ভিত্তি স্থাপন করেন এবং তার সেনাপতি এবং দাস কুতুবউদ্দিন আইবককে এখানে রেখে যান। তিনি যখন মারা যান তখন 1206 সালে কুতুবউদ্দিন আইবক স্বাধীন সুলতান হিসেবে ভারত শাসন করা শুরু করেন। এই হচ্ছে ভারতীয় মুসলিম শাসনের প্রাথমিক অধ্যায়। কোন আমলে বাংলার গৌরবের মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? বাংলার গৌরবের একটা বস্ত্র, একটা কাপড় যার নাম হচ্ছে মসলিন, এই মসলিন কাপড় বাংলায় কখন তৈরি হতো? সেন আমলে, ইংরেজ আমলে, মোঘল আমলে নাকি পাল আমলে? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটি প্রায় পরীক্ষা আসতে দেখা যায়। দেখেন, এটি মোঘল আমলে, এর অ্যান্সার হচ্ছে মোঘল আমলে, যখন বাংলায় মোঘল শাসন প্রতিষ্ঠিত হয় সুবাদার ইসলাম খানের মাধ্যমে। এরপর থেকে বা ওই সময়ে এবং পরবর্তী মোঘল সময় অনেক দিন পর্যন্ত মসলিন নামক বিখ্যাত কাপড় এই বাংলায় তৈরি হতো, যেটি সারা বিশ্বে বিখ্যাত ছিল এবং অত্যন্ত মূল্যবান কাপড় ছিল। এই মসলিন কাপড় আবার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে গবেষণা হচ্ছে, নিশ্চয়ই সেটি আপনাদের অবগত আছেন আপনারা। পরের প্রশ্ন, বাংলার 76-এর মন্বন্তরের সময়কাল কত? এর আগে একটা প্রশ্ন আমরা দেখেছি যে 50-এর মন্বন্তর, যেটি হয়েছিল 1943 সালে। এখন আজকের প্রশ্ন হচ্ছে 1943 সালে হয়েছিল সেটি, আর আজকের প্রশ্ন হচ্ছে যে 76-এর মন্বন্তর, 76-এর মন্বন্তর। তো 76-এর মন্বন্তর এটি আসলে হয়েছিল ইংরেজির কত সালে, সেটি প্রশ্ন। এটি 76-এর মন্বন্তর হওয়ার কারণ হচ্ছে, নাম হওয়ার কারণ হচ্ছে 1176 বঙ্গাব্দে এই মন্বন্তর হয়েছিল এবং এর কারণ ছিল লর্ড ক্লাইভের দ্বৈত শাসন নীতি। এদেশে যখন ইংরেজরা পলাশী যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মাধ্যমে আলটিমেটলি ক্ষমতা নিয়ে নেয়, তখন তারা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। দ্বৈত শাসন মানে দুই জনের শাসন। ইংরেজদের হাতে বা কোম্পানির হাতে ছিল রাজস্ব আদায় এবং অর্থনৈতিক বিষয়, আর নবাবের হাতে ছিল বা মোগল সম্রাটের হাতে ছিল আইন এবং শাসনের বিষয়। তো দুই জনের শাসনের জন্য দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, খাদ্যাভাব দেখা দেয় এবং বাংলার প্রায় 1/3 মানুষ, কত? বাংলার 3/1 ভাগ মানুষ এই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিল। এবং এর অ্যান্সারটা হচ্ছে, সময়টা ছিল 1770 সালে। এই দুর্ভিক্ষের সময় লর্ড কার্টিয়ার ছিলেন এখানকার গভর্নর, ঠিক আছে? লর্ড ক্লাইভের পরে লর্ড কার্টিয়ার আসেন, তখন এই দুর্ভিক্ষটা হয়। এরপরে 1772 সালে ওই যে ওয়ারেন হেস্টিং আসলেন এবং তিনি এই দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করে দিলেন। এই হচ্ছে আমাদের 76-এর মন্বন্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিশ্চয়ই পরীক্ষায় এই প্রশ্নটি আসবেই কোনো না কোনো পরীক্ষায়। বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশ সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়? কোন মুসলিম দেশে? এর আগে একটা প্রশ্ন আমরা এইরকমই একটা প্রশ্ন দেখেছিলাম, কিন্তু এই প্রশ্ন না, ওই প্রশ্নের প্রশ্ন ছিল বাংলাদেশের বাইরে কোন দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয়? অ্যান্সার ছিল যুক্তরাজ্য, লন্ডন।
কিন্তু আজকে দেখেন এখানে যুক্তরাজ্য নেই অপশনে। প্রশ্নের মধ্যে কি কোনো পরিবর্তন আছে একটু খেয়াল করতে হবে। এখানে একটা শব্দ আছে মুসলিম, মুসলিম দেশ। আচ্ছা, আমরা শুধু মুসলিম শব্দটাকে কোট করব, মুসলিম। এর আগে দেখেন এই শব্দটা যদি না থাকতো, যদি প্রশ্ন থাকতো বাংলাদেশের বাইরে কোন দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয়, এইটা যদি প্রশ্ন থাকতো তাহলে অ্যান্সার হতো যুক্তরাজ্য। কিন্তু যখন এখানে মুসলিম যুক্ত করে দিচ্ছে তখন দেশের বা প্রশ্নের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে রাখবেন ওমান সর্বপ্রথম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের বাইরে ওমানে শহীদ মিনার নির্মিত হয়। আর এই জায়গাটা কেয়ারফুলি খেয়াল করতে হবে যে মুসলিম দেশ নাকি শুধু মানে দেশ কোনটি। পরের প্রশ্ন, কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ যখন চলছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর যে গণহত্যা, সেই গণহত্যার খবর বিশ্ববাসী জানতে পেরেছিল না। প্রথম যে সাংবাদিক এই সংবাদটি বহির্বিশ্বে প্রকাশ করেন দ্য টেলিগ্রাফ পত্রিকার মাধ্যমে। পত্রিকার নাম ছিল দ্য ডেইলি টেলিগ্রাফ। পত্রিকার নাম ছিল দ্য ডেইলি টেলিগ্রাফ। এটি যুক্তরাজ্যের একটি পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে একজন সাংবাদিক সর্বপ্রথম এই খবরটিকে বহির্বিশ্বে প্রচার করেছিলেন। আপনারা অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন এবং দিয়েছেন। হ্যাঁ, সাইমন ডিং, সঠিক উত্তর হচ্ছে সাইমন ডিং। মার্ক টালি গত পরশুদিন, আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ গত পরশুদিন তিনি মারা গেছেন এবং তিনি কিন্তু বিবিসির সাংবাদিক ছিলেন। তো যাই হোক, এটার অ্যান্সার হচ্ছে সাইমন ডিং। আচ্ছা, বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? দেখেন, গণপরিষদ গঠিত হয়েছিল সংবিধান রচনার জন্য। 1971 সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা যখন অর্জিত হলো, এরপরে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা হয়েছিল। ওই গণপরিষদ ওয়ান কাইন্ড অফ সংসদ, এরকম চিন্তা করেন, মনে করেন। তো ওই গণপরিষদের স্পিকার যেহেতু সংসদ ওটি, তাহলে স্পিকার ডেপুটি স্পিকার নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, সেখানেও স্পিকার ছিলেন এবং স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। আর ওই সংসদে মোহাম্মদুল্লাহ তিনি ছিলেন ডেপুটি স্পিকার। মনে রেখেন, এই দুটি প্রশ্নই পরীক্ষা আসে যে গণপরিষদের প্রথম স্পিকার এবং ডেপুটি স্পিকারকে, এই দুটি প্রশ্নই পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? বাংলাদেশের একটি সংস্থা, একটি সংগঠন যার নাম হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র। সংক্ষেপে একে বলা হয় আশোক। আশোক, ঠিক আছে। এটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়। 86 সালে কি হয়? প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। 1986 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি কি করে? নারী, শিশু, তারপরে হচ্ছে শ্রমিক এবং বাংলাদেশের প্রান্তিক জনগণের মৌলিক অধিকার বা মানবিক অধিকার রক্ষায় কাজ করে এবং এই জনগণের প্রয়োজনীয় আইনি সহায়তা বিনামূল্যে প্রদান করে। ব্যাপারটা বুঝতে পারলেন? আশোক এমন একটি সংগঠন যেটি 1986 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের যারা প্রান্তিক মানুষ, এছাড়া নারী, শিশু, দুর্বল শ্রেণীর যে মানুষগুলো, যাদের টাকা দিয়ে তারা যারা জানে না যে আমার এই বিপদের জন্য কোথায় গেলে হেল্প পাবো, তাদের অধিকার রক্ষার চেষ্টা করে। পাশাপাশি একেবারে ফ্রি, বিনামূল্যে তারা আইনি সহায়তা প্রদান করে এবং নিশ্চয়ই তাহলে এটি একটি মানবাধিকার সংগঠন। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন বাংলাদেশের আশোক বা আইন ও সালিশ কেন্দ্র। এটি পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে? একটু খেয়াল করতে হবে প্রশ্নটা। সরকারের বৈদেশিক অর্থ, যে অর্থ বিদেশ থেকে আসে, বিদেশ থেকে বাংলাদেশে কি কি অর্থ আসে? এক, বিদেশ থেকে বাংলাদেশের যে শ্রমিক রেমিটেন্স পাঠায় সেগুলো, তাহলে রেমিটেন্স পাঠায়। বিদেশ থেকে আমরা সাহায্য, অনুদান
বিভিন্ন সহযোগিতা ইত্যাদি নিই। এই যে বৈদেশিক অর্থ বা অর্থায়ন, এই বিভাগ, এই কাজগুলো অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ কাজ করে? বলে রাখি প্রসঙ্গত যে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের বিভাগ 4টি। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি? 4টি। একটু লিখি। 1 অর্থ বিভাগ, অর্থ বিভাগ। 2 এই যে বিভাগটার নাম আমরা দেখব, অর্থ নৈতিক সম্পর্ক বিভাগ। পরেরটা হচ্ছে 3 নম্বর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এবং সর্বশেষ বা 4 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের এই 4টি বিভাগ আছে। এবার এর মধ্যে বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত কাজ করে, আচ্ছা আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ঘ নাম্বার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। তাহলে এর কাজ হচ্ছে বিদেশ থেকে রেমিটেন্স হোক, সাহায্য সহযোগিতা অনুদান যাই হোক, বিদেশ থেকে যে অর্থগুলো আসে সেগুলো দেখভাল বা নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। অর্থ বিভাগ কি করে? অর্থ বিভাগ যেটি করে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে, দেশের জন্য বাজেট প্রণয়নও পাশ করে, তারপরে সরকারের আয় ব্যয়ের হিসাব রাখে, এটা করে অর্থ বিভাগ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ হচ্ছে এই কাজটি করে, যেটা আমরা প্রশ্নে দেখছি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স এই বিষয়গুলো সামাল দেয় বা নিয়ন্ত্রণ করে। আর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এরা কি করে? দেশের বিভিন্ন ট্যাক্স, তারপরে হচ্ছে রাজস্ব ইত্যাদি আয় ইনকামের কাজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ করে থাকে। এই সকল তথ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আচ্ছা, বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান গাজীপুরে অবস্থিত, তার মধ্যে একটি হচ্ছে অস্ত্র কারখানা। বাংলাদেশের অস্ত্র কারখানা, মেশিন টুলস ফ্যাক্টরি, তারপরে হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, ইরিনা, ব্রি, এই প্রতিষ্ঠানগুলো সবই গাজীপুরে অবস্থিত। ঠিক আছে, তো গাজীপুর বাংলাদেশের গুরুত্বপূর্ণ, ঢাকার পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, এবং গাজীপুরে বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিষ্ঠান অবস্থিত, এটি মনে রাখতে হবে। পরের প্রশ্ন, বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ হয়? কৃষি থেকে প্রশ্ন। বাংলাদেশের কৃষি থেকে যে বিষয়গুলো পরীক্ষায় আসে তার মধ্যে একটি হচ্ছে কৃষির বিভিন্ন ফসলের জাত, সেগুলো পর্যায়ক্রমে ক্লাসে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি ধারাবাহিকভাবে যাচ্ছি। তো আজকে কৃষি থেকে যে প্রশ্নটি বা বাংলাদেশের কৃষি সম্পদ থেকে প্রশ্ন, যে বাংলাদেশে যে ফসল হয়, বাংলাদেশে ধান হয়, পাট হয়, চা হয়, গম হয়, সরিষা হয়, আলু হয়, মূলা হয় ইত্যাদি অনেক শাকসবজি এবং ফসল আবাদ উৎপন্ন হয়। এর মধ্যে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান, যেটি বাংলাদেশের প্রায় 70% জমিতে উৎপন্ন হয়। ঠিক আছে, মনে রাখবেন যে বাংলাদেশের যত আবাদ হয় তার মধ্যে ধান উৎপন্ন হয় বাংলাদেশের মোট আবাদি জমির 70% নিয়ে। ঠিক আছে, আচ্ছা, এটি 18তম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে 2024 সালের প্রশ্নটি এসেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় প্রশ্নটি এসেছে, আমি জাস্ট একটি করে রেখেছি। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এটি না, আমি যে 35টা করে প্রশ্ন নিচ্ছি, অর্থাৎ আমরা যে 1000 প্রশ্ন নিব সর্বসাকল্যে, এই 1000 প্রশ্নের প্রত্যেকটি ইম্পর্টেন্ট, একটাও আসলে বলা যাবে না যে এটি কম গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্ন নেয়ার ক্ষেত্রে আমরা অত্যন্ত গবেষণা করে, সময় ক্ষেপণ করে, ধীরস্থিরভাবে প্রশ্নগুলো নিচ্ছি। ব্যাপারটা এরকম না যে এক জায়গা থেকে পট করে 35টা প্রশ্ন নিয়ে নিলাম, ব্যাপারটা এরকম নয়। আপনাদের জন্য কিন্তু আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্ন, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়?
আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, এবং এই জাতীয় সঙ্গীতটি তার এই কবিতা থেকে প্রথম 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, তাই না? আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার প্রথম 10 লাইন। এইবার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা আরও যে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো আছে, এখানে এই জাতীয় সঙ্গীতদের কি 10 লাইনই বাজানো হয়, 5 লাইন, 6 লাইন না 4 লাইন, কয় লাইন? আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন সঠিক, কেউ কেউ ভুল অ্যান্সারও দিয়েছেন, সেটা দেখতে পাচ্ছি। এটার সঠিক উত্তর হচ্ছে প্রথম 4 লাইন। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত হচ্ছে ওই কবিতার মোট কবিতার প্রথম 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর প্রথম 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসলে বাজানো হয় আমাদের এই প্রথম 4 লাইন, ঠিক আছে? অবশ্যই মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? আমি বারবারই বলি যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি এই টপিকটা একেবারে তুলোধুনো করে পরীক্ষার হলে যেতে পারেন, আশা করা যায় প্রায় প্রত্যেকটি পরীক্ষাতে এখান থেকে অন্তত একটি প্রশ্ন কমন পাবেন। সো আমি প্রত্যেকটা ক্লাসেই অন্তত উপজাতি থেকে একটি করে অন্তত প্রশ্ন রাখছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা অনেকবার এসছে। দেখেন, বাংলাদেশের বৃহত্তম উপজাতি তো চাকমা, সেটি অনেকেই জানেন বা সবাই জানেন ধরে নিলাম, কিন্তু দ্বিতীয় বৃহত্তম কি? আমরা সব সময় শুধু প্রথমকেই মনে রাখি, যে চাঁদে প্রথম পা রেখেছিল কে, এভারেস্টের চূড়ায় প্রথম উঠেছিল কে, প্রথম কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেছে, সব খালি আমরা প্রথম মনে রাখি, দ্বিতীয়র পর থেকে আর মানে প্রথমের পর থেকে দ্বিতীয় থেকে আর মনে রাখি না। কিন্তু এখানে কিছু জিনিস দ্বিতীয় তৃতীয় মনে রাখতে হয় আমাদের। দেখেন, মারমা বাংলাদেশের জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় বৃহত্তম উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে মারমা। এবার আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সাঁওতাল অ্যান্সার দিয়েছেন দু একজন। দেখেন, সাঁওতাল এটার অ্যান্সার না। যদি আমি প্রশ্ন করি সমতলে বসবাসকারী সর্ববৃহৎ উপজাতি কোনটি? সমতলে মারমা, চাকমা, রাখাই এরা কিন্তু পাহাড়ি অঞ্চলে বসবাস করে, আরও বাংলাদেশের অধিকাংশ উপজাতি পাহাড়ি অঞ্চলে বসবাস করে। সমতলে যে উপজাতিগুলো বসবাস করে, যেমন রাজবংশী, যেমন সাঁওতাল, যেমন মুন্ডা, যেমন হাড়ি, যেমন কোল, হ্যাঁ, তারপরে এরকম আরও আছে মাহাতো, এরকম কিছু উপজাতি আছে যারা সমতল। সমতল মানে কি? ধরেন যে বাংলাদেশের সিলেট, মানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চল বাদ দিয়ে সিলেট, তারপরে হচ্ছে নেত্রকোনা, ময়মনসিংহ এই অঞ্চলটা বাদ দিলে বাংলাদেশের পুরোটাই সমতল, বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগ। তো এই সমতলে বসবাসকারী সবচেয়ে বড় উপজাতি কে? এইটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন, মাশাআল্লাহ, খুবই ভালো। পরের প্রশ্নে যাব আমরা। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা এর নাম কি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনাকে একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা রাখতে হবে। আচ্ছা, রাখাইন যারা অ্যান্সার দিচ্ছেন, নাসরিন আক্তার সহ অনেকেই রাখাইন অ্যান্সার দিয়েছেন, অ্যান্সারটা কিন্তু ভুল। আমি যে দুটি প্রশ্ন করেছি, একটি যেটা স্লাইডে ছিল যে জনসংখ্যা দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি, তার অ্যান্সার হচ্ছে মারমা। আর যেটি প্রশ্ন করলাম সমতলের বৃহত্তম উপজাতিকে, তার অ্যান্সার হচ্ছে সাঁওতাল। সুতরাং রাখাইন যারা উত্তর দিয়েছেন, উত্তরটা ভুল হয়েছে। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? আমি বলছিলাম যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনাকে একেবারে স্বচ্ছ ধারণা রাখতে হবে। বাংলাদেশের সর্ব উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের স্থান, জেলা, উপজেলা এগুলো মাথায় রাখতে হবে। বাংলাদেশের সর্ব উত্তরের, কোথাকার চেয়েছে, উত্তরের উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। যদি বলতো উত্তরের স্থান কোনটি, তাহলে অ্যান্সার হতো বাংলাবান্ধা। যদি বলতো উত্তরের জেলা কোনটি, তাহলে হতো পঞ্চগড়। তার মানে আপনি বাংলাদেশকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ভাগ করে নেবেন। ভাগ করে নিয়ে এই যে বাংলাদেশ তো এরকম মানে বর্গাকার না, এইরকম মনে করেন হইলো, এটা বাংলাদেশ ধরে নিলাম, হ্যাঁ, সাংঘাতিক ভালো ছবি আঁকাইলাম, এটা হইলো কিছু, এটা হইলো না, আর একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি। এই যে এখান থেকে রাজশাহী, রংপুর বিভাগ হয়, এখান থেকে একটু নেমে আসতে আসতে এইখানে সিলেট চলে যায়, সিলেটের পরে একটু খাঁজ কাটা, তারপরে এরকম করে
সমুদ্র উপকূল আমরা দিয়ে দিলাম। এবার এই জায়গাটাতে আপনাকে খেয়াল করতে হবে যে এইটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের, কারণ ম্যাপের উপরের দিকটা সবসময় উত্তর, নিচের দিকটা হয় দক্ষিণ। এটা হয় পূর্ব, এটা হয় কি পূর্ব, এটা কি উত্তর, এটা কি দক্ষিণ, আর এটা হচ্ছে পশ্চিম। এবার সবচেয়ে পশ্চিমের জায়গা এটা, সবচেয়ে পূর্বে ম্যাপটা একটু ভুল হয়েছে যদিও আঁকানো, এটা একটু টেনে ওদিকে নিয়ে যাওয়া লাগতো। এইটা হচ্ছে সবচেয়ে পূর্ব আর এইটা হচ্ছে সবচেয়ে দক্ষিণ। এই জায়গাগুলো আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, এগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বিভিন্ন ক্লাসে আসবে। তাহলে আমরা জাস্ট আজকে উত্তরটা জানবো, সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা, সর্ব উত্তরের উপজেলা বা থানা তেঁতুলিয়া, আর সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। ঠিক আছে, দক্ষিণ পূর্ব এবং পশ্চিম এটা আপনারা কমেন্টে জানাবেন যে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমের স্থান, জেলা, উপজেলা কোনটি। 156 নম্বর প্রশ্ন, ঢাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত? আমাদের যে রাজধানী ঢাকা, এই ঢাকা শহর কয়টি নদী দ্বারা বেষ্টিত? ঢাকা শহর বললেই আমরা বুড়িগঙ্গা নদীর কথা চিন্তা করি বা মাথায় আসে। বুড়িগঙ্গা ছাড়াও ঢাকা শহরে আরো নদী আছে যেগুলো ঢাকা শহরকে বেষ্টন করে রেখেছে। এই নদীর সংখ্যা কত? আমি একটু সংখ্যাটা লিখি। নাম্বার 1, নদী নাম্বার 1 হচ্ছে বুড়িগঙ্গা, 2 নাম্বার হচ্ছে শীতলক্ষ্যা, 3 নাম্বার হচ্ছে বালু, একটা নদী আছে ঢাকায় সেটার নাম কি বালু, আর 4 নাম্বার হচ্ছে তুরাগ। ঠিক আছে, বুড়িগঙ্গা নদী ঢাকা শহরের কোন দিকে অবস্থিত? দক্ষিণে। বুড়িগঙ্গা নদী ঢাকার দক্ষিণে, শীতলক্ষ্যা হচ্ছে দক্ষিণ পূর্বে, বালু নদী হচ্ছে ঢাকার পূর্ব দিকে, হ্যাঁ পূর্বে, আর তুরাগ নদী ঢাকার পশ্চিম দিকে, ঢাকা শহরের পশ্চিম দিকে। তাহলে সঠিক উত্তর কয়টি? 4টি। ঢাকা শহর 4টি নদী দ্বারা বেষ্টিত। আমি আপনাকে নদীর নামগুলো লিখে দিয়েছি, মাথায় রাখবেন। ঠিক আছে, আলাদা আলাদাভাবে নদীর নাম দিয়েও প্রশ্ন আসবে। আচ্ছা, নির্মল চর কোথায় অবস্থিত? গতদিন আমরা পড়েছিলাম মুহুরীর চর কোথায় অবস্থিত, সেটি ছিল ফেনী জেলায়। মুহুরীর চর পরীক্ষায় আসার কারণ হচ্ছে মুহুরীর চর ফেনীর বিলোনিয়া সীমান্তে অবস্থিত, ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত, যেটি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব চলমান। ঠিক একইভাবে নির্মল চর আরেকটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটি চর, এটি কোথায় অবস্থিত? 156 বি বলেছেন, আমরা 57-তে আছি। আচ্ছা, এটিকে ফেনীতে, এটিকে ভোলা, এটিকে রাজশাহীতে নাকি হাতিয়ায়? ভালো করে মনে রাখবেন, নির্মল চর রাজশাহীতে অবস্থিত। রাজশাহী বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা, যার সাথে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা এই অঞ্চলের সীমান্ত রয়েছে। তো রাজশাহীর পদ্মা নদীর মাঝে একটি চর আছে যার নাম হচ্ছে নির্মল চর, এবং এটি নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব ছিল, এই জন্য এই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে। মনে রাখতে হবে, নির্মল চর রাজশাহীতে আর মুহুরীর চর ফেনীতে। আচ্ছা, ভূত্বক যেসব আবরণ দ্বারা তৈরি তাকে কি বলা হয়? ভূগোল থেকে একটি প্রশ্ন, ভূত্বক যে সকল আবরণ দ্বারা তৈরি তাকে কি বলা হয়? তাকে কার্বন ডাই অক্সাইড বলা হয়, হাইড্রোজেন, শিলা নাকি অক্সিজেন? ভূত্বক এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীকে যদি আমরা তরমুজের ফালির মতো করে কাটি, এরকম করে মনে করেন যে পৃথিবীকে তরমুজের ফালির মতো করে কেটে দিলাম, তাহলে 3টি ভাগে বিভক্ত আমাদের পৃথিবীর এই স্তর। একটির নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল, আরেকটির নাম হচ্ছে গুরুমণ্ডল, আরেকটার নাম অশ্বমণ্ডল। তো এটি হচ্ছে ভূত্বক, এটি হচ্ছে ভূত্বক। ওই ভূত্বক গঠন আসলে কি দিয়ে হয় সেটাই প্রশ্ন। ভূত্বক গঠনকারী উপাদানকে বলা হয় শিলা। মনে থাকবে, শিলা। শিলা 3 প্রকার। শিলা কয় প্রকার হয়? শিলা 3 প্রকার হয়। একটা হচ্ছে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা। 2 নাম্বার হচ্ছে পাললিক শিলা, পাললিক শিলা। আর 3 নাম্বার হচ্ছে রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা।
শিলা তাহলে কয় প্রকার? 3 প্রকার। মনে থাকবে? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে। আগ্নেয় কি, পাললিক কি, রূপান্তরিত কি, এগুলো হয়তো পর্যায়ক্রমে একদিন ক্লাসে আসবে ইনশাআল্লাহ, সেদিন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা ভূত্বকের আবরণকে বলবো শিলা। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের মোট শতকরা কত ভাগ পানি? আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর পুরোটাই কিন্তু স্থলভাগ বা পুরোটাই জলভাগ না। আমরা মহাদেশ বলি আর মহাসাগর বলি, যেখানে আমরা বসবাস করি মানুষ, যেখানে গাছপালা জন্মায়, সেটা কি স্থলভাগ বা মাটি বা মহাদেশ। আর এর বাইরে পৃথিবীতে যে 5টি মহাসাগর, অসংখ্য সাগর, উপসাগর বা হ্রদ আছে, এগুলো নিয়ে আসলে আমাদের পৃথিবীর জলরাশি বা বায়ুমণ্ডল অবস্থিত। এই বায়ুমণ্ডল বা পানির অংশ কত? পৃথিবীর মোট আয়তনের 60, 65, 70 নাকি 75%? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এর অ্যান্সার হচ্ছে এই অপশন অনুযায়ী 70%। অ্যাকচুয়ালি এটার পরিমাণ হচ্ছে 71%। ঠিক আছে, যদি প্রশ্নে 70 আর 71 দুটিই থাকতো তাহলে আপনি অবশ্যই 71 অ্যান্সার করবেন। ঠিক আছে, যদি প্রশ্নে 70 ও 71 দুটি থাকে তাহলে 71 অ্যান্সার করবেন। তবে এইভাবে অপশন থাকবে না, এভাবে রাউন্ড ফিগারই থাকবে। ঠিক আছে, মানে পৃথিবীর 70% মানে কি প্রায় 4 ভাগের 3 ভাগই পানি, তাই না? পরের প্রশ্ন, আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? পৃথিবীর বিভিন্ন দেশের নৌবন্দর, কি বলে যে সমুদ্র বন্দর, বিমানবন্দর, এগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। কোনটা কোন দেশের বন্দর এটা পরীক্ষায় প্রায় আসে। কোনটা কোন শহর কোথায় অবস্থিত, কোন নদীর পাশে কোন শহর অবস্থিত, এই টাইপের প্রশ্ন প্রায় আসতে দেখা যায়। তো এখানে প্রশ্ন হচ্ছে আকাবা। আকাবা একটি সমুদ্র বন্দরের নাম, সেটি কোন দেশের? সঠিক উত্তর হচ্ছে আকাবা জর্ডানের সমুদ্র বন্দর। কোথাকার সমুদ্র বন্দর? জর্ডানের সমুদ্র বন্দর। এরকম পাশাপাশি আরেকটা শব্দ আসে আকাবা, এই আকাবা জর্ডানের সমুদ্র বন্দর। আমরা এখানে একটু টিক চিহ্ন দিয়ে রাখি, জর্ডানের সমুদ্র বন্দর। কিন্তু যদি বলতো আকিয়াব, আকিয়াব সমুদ্র বন্দর কোথায়, তাহলে তার অ্যান্সার হতো মিয়ানমার। ঠিক আছে, আকাবা মনে রাখবেন, কনফিউজড হবেন না। আকাবা জর্ডান আর আকিয়াব মিয়ানমার। হ্যাঁ, এই কয়ের অশ্বই আর ময়ের অশ্বই মনে রাখবেন, আকিয়াব মিয়ানমার আর আকাবা জর্ডান। হ্যাঁ, এছাড়া ইসরায়েলের বন্দর আছে, যেমন হচ্ছে যে হাইফা। হ্যাঁ, এছাড়া বন্দর আব্বাস, আবাদান ইত্যাদি বন্দর, ইরানের বন্দর আছে, এগুলো সম্পর্কে প্রশ্ন আসে, ভালো করে জেনে রাখবেন, মনে রাখবেন। আচ্ছা, পরেরটা, ভারতের 7 সিস্টার্সের রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? এখানে 4টি রাজ্যের নাম আছে ভারতের, এর মধ্যে কোনটি 7 সিস্টার্সের রাজ্য নয়? 7 সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে একসঙ্গে 7 সিস্টার্স বলা হয়, নিশ্চয়ই জানেন। এটি মনে রাখার জন্য আমি একটা ছন্দ ব্যবহার করি, আপনি চাইলে এটি মনে রাখতে পারেন। সেটা হচ্ছে আমি ত্রিনা ম্যাম ও, মানে একজন স্টুডেন্ট এক ম্যাডামকে নক করছে, দরজায় নক করেছে, তো ম্যাডাম বলছে কে, তখন ম্যাডামকে ত্রিনা নামের মেয়েটি বলছে আমি ত্রিনা ম্যাম, তখন ম্যাম বলছে ও। ঠিক আছে, এইটা দিয়ে আপনি 7 সিস্টার্সের 7টি বোনের নাম মনে রাখতে পারেন। আ ফর আসাম, মিজোরাম, ত্রিপুরা, না মানে হচ্ছে নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর এবং অ মানে হচ্ছে অরুণাচল। ঠিক আছে, তাহলে আমরা একটু মিলিয়ে নিই। এই আ মানে হচ্ছে আসাম, মি মানে হচ্ছে মিজোরাম, ত্রি মানে হচ্ছে ত্রিপুরা, না মানে হচ্ছে নাগাল্যান্ড, মে মানে হচ্ছে মেঘালয়, ম মানে হচ্ছে মণিপুর আর অ মানে হচ্ছে অরুণাচল। তাহলে দেখেন তো কোনটি? মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, এই প্রত্যেকটি কিন্তু 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত। আচ্ছা,
তাহলে এর আনসার হচ্ছে কেরালা। কেরালা ভারতের দক্ষিণ অঞ্চলের একটি রাজ্য এবং এটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন, তাস কোন দেশের সংবাদ সংস্থা? বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ সংস্থা যেমন তাস, রয়টার্স, সিএনএন, হ্যাঁ, তারপরে হচ্ছে বিবিসি, আল জাজিরা, এই সংবাদ সংস্থাগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে এটি কোন দেশ থেকে প্রকাশিত হয়। সংবাদ সংস্থা, পত্রিকা, টিভি নিউজ চ্যানেল, এগুলো আর কি। তো তাস এটি কোন দেশের সংবাদ সংস্থা, এটি হচ্ছে প্রশ্ন। আর উত্তর হচ্ছে রাশিয়া। ঠিক আছে, রাশিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে তাস। রাশিয়ার মুদ্রার নাম কি বলেন তো? আপনাদের কি জানা আছে রাশিয়ার মুদ্রা কি? এটাও পরীক্ষায় অনেকবার আসে। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার সংবাদ সংস্থা কি তাস, রাশিয়ার মুদ্রার নাম কি? আচ্ছা, পরের প্রশ্ন, বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই? বিশ্বের, আপনারা অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। হ্যাঁ, আমি মানে দেখার সময় পাচ্ছি না। আমি বলেছি আপনাদের যে ক্লাসের ভিতরে যে কমেন্টগুলো সবগুলো না পড়তে পারলেও ক্লাস শেষে আমি কিন্তু কমেন্টগুলো পড়ি। সো আপনারা সঠিক উত্তর নাম্বার দিয়ে রাখেন এবং আপনাদের জানার যদি আরও কিছু থাকে সেগুলো কমেন্ট করে জানান। ক্লাস কেমন লাগছে সেটাও জানান, ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান, কোনো সমস্যা নেই। আপনাদের গঠনমূলক সমালোচনা অবশ্যই আমরা গ্রহণ করব। আচ্ছা, যেটি বলছিলাম যে বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই? টেলিযোগাযোগ মানে টেলিফোনের যোগাযোগ, এখন ধরেন যে মোবাইল যোগাযোগ। হ্যাঁ, তো এই প্রশ্নটা অনেকদিন আগে থেকে এখন পর্যন্ত এই প্যাটার্নেই আসে, টেলিযোগাযোগ নেই। বিশ্বের দুটি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, একটি হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে তাইওয়ান। আর একটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বাণিজ্যিক সম্পর্ক আছে, সেটি হচ্ছে তাইওয়ান। ব্যাপারটা কেমন? এই যে ইসরায়েল, এর সাথে বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক কোনো ধরনের সম্পর্ক নেই। আপনি বাংলাদেশ থেকে ইসরায়েলে যেতে চাইলে ভিসা পাবেন না, কারণ বাংলাদেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। আবার আপনি বাংলাদেশ থেকে মনে করেন ইসরায়েলে কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, বাংলাদেশে আপনি সাবান বানিয়েছেন, বাংলাদেশে আপনি সবজি উৎপাদন করেছেন, সেটা ইসরায়েলে বিক্রি করতে চান, পারবেন না, কারণ ইসরায়েলের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কও নেই। কিন্তু আরেকটি দেশ তাইওয়ান, এর সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, তবে কূটনৈতিক সম্পর্ক নেই। কার? তাইওয়ানের। ঠিক আছে, তাহলে এবার ব্যাপার হচ্ছে তাইওয়ানে আপনি যদি যেতে চান বাংলাদেশ থেকে যেতে পারবেন না, কিন্তু মানে তাইওয়ানের ডিরেক্ট ভিসা পাবেন না, কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে তাইওয়ানে প্রোডাক্ট পাঠাতে পারবেন। ঠিক আছে, মানে তাইওয়ানে যেতে পারবেন বাণিজ্যিক উদ্দেশ্যে, কিন্তু ওই যে কূটনৈতিক যে বিষয় সেগুলো আসলে হবে না তাইওয়ানের সাথে। তো এই হচ্ছে দুটি প্রশ্ন, মানে একটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন আমরা জেনে নিলাম। যে আচ্ছা, একজন বলছে যে তাহলে ইসরায়েলের পণ্য বাংলাদেশে চলে কেমনে? খুবই মানে রেলেভেন্ট প্রশ্ন। ইসরায়েলি পণ্য হিসেবে আপনি যে পণ্যগুলো বর্জন করেন সেই প্রশ্নগুলো সরাসরি ইসরায়েল থেকে আসে না, এখানে আপনার মিসকনসেপ্ট আছে। সরাসরি ইসরায়েলি উৎপাদিত হয়ে বাংলাদেশে কোনো প্রোডাক্ট তো দূরে থাক, কোনো মানে কিছুই আসে না। এখন ব্যাপার হচ্ছে যেগুলো আপনি বর্জন করেন সেই প্রোডাক্টগুলো মানে বলা হয় যে ওই প্রোডাক্টগুলোর কোম্পানির মালিক ইসরায়েলি বা ইহুদি। ঠিক আছে, কোম্পানির মালিক ইহুদি। ব্যাপার হচ্ছে ধরেন একটা এই কলমটা একটা প্রতিষ্ঠান উৎপন্ন করেছে, সেখান থেকে আমি বা আপনি কিনেছি। এবার এই কলমটা আমি বাংলাদেশেই কিনেছি, বাংলাদেশেই তৈরি হয়েছে, কিন্তু এই কলমের যে প্রতিষ্ঠান সেটার মাদার কোম্পানি হচ্ছে হয়তো ইংল্যান্ডে বা আমেরিকা অবস্থিত, কিন্তু তার মালিক আবার ইসরায়েল। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? ডিরেক্ট ইসরায়েল থেকে প্রোডাক্ট আসে না, কিন্তু ইসরায়েলের মালিকানাধীন কোম্পানি থেকে, যেটা সরাসরি ইসরায়েলে অবস্থিত নয়, বিভিন্নভাবে সেই প্রোডাক্টগুলো আমাদের দেশে আসে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত? নদী সংক্রান্ত একটা প্রশ্ন গত ক্লাসে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে দানিউব আবার কি। হ্যাঁ, তো আজকে আমি এই প্রশ্নটা নিয়েছি। দানিউব একটা নদী,
এবং এই নদীটি ইউরোপ মহাদেশে অবস্থিত। হ্যাঁ, এখানে সময় ক্ষেপণ করব না, আমাদের বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নদী সম্পর্কেও ধারণা থাকতে হবে। তাহলে দানিউব ইউরোপ মহাদেশের একটি নদী। পরের প্রশ্ন হচ্ছে, একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন। এতবার এই প্রশ্নটি এসেছে, বিশ্বাস করেন এতবার এই প্রশ্নটি এসেছে এবং ভবিষ্যতেও আসবে, সেটি আসলে আমরা কল্পনাই করতে পারি না। ঠিক আছে, এই প্রশ্নটি পড়লে আপনি কোনো না কোনো পরীক্ষাতে পাবেনই। শুধু এই প্রশ্নটি না, প্রত্যেকটা প্রশ্নই আমার এরকম। তাহলে দেখেন, একজন রাজনীতিবিদ, এর আগে একদিন পড়েছিলাম যে দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পেয়েছেন বার্ট্রান্ড রাসেল। কিন্তু আজকের প্রশ্ন হচ্ছে, একজন রাজনীতিবিদ যিনি একজন রাষ্ট্রনায়ক কিন্তু তিনি সাহিত্যে নোবেল পেয়েছেন। মানে নোবেল পাক, সমস্যা নাই, সাহিত্যে নোবেল কে পাবে? সাহিত্যিক পাবে, সেটাই ভালো। শান্তিতে নোবেল পাবে সাধারণত শান্তি প্রতিষ্ঠায় যারা কাজ করে তারাই, মানে যে যেখানে অবদান রেখেছে, যে সেক্টরের মানুষ সেই সেক্টরের নোবেল পাবে, তাদের সমস্যা নাই। কিন্তু কিছু কিছু জায়গা আমরা দেখেছি যে অন্য সেক্টরের মানুষেও আলাদা সেক্টরে নোবেল পাচ্ছেন। তো উইনস্টন চার্চিল, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। উইনস্টন চার্চিল তিনি তার বই দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই বইয়ের জন্য 1953 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। আবার বার্ট্রান্ড রাসেল 1950 সালে নোবেল পেয়েছেন, তিনি একজন দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন। আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি একজন অর্থনীতিবিদ কিন্তু তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে হচ্ছে বব ডিলান, তিনি একজন সঙ্গীত শিল্পী কিন্তু তিনি সাহিত্যে নোবেল পেয়েছেন। এভাবে এক্সেপশনাল যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের ধারণা রাখতে হবে। পরের প্রশ্ন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ কোনটি? ভেটো, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিশেষ ক্ষমতা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী 5টি সদস্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন, এই 5টি দেশের ভেটো ক্ষমতা আছে। এই ভেটো ক্ষমতা যদি কেউ প্রদান করে তাহলে জাতিসংঘের কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না। একটু বুঝিয়ে বলি, ধরেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নিচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা ধরে এনেছে, তাকে ছেড়ে দিতে হবে। এইবার সেখানে যদি এই 5 জন স্থায়ী সদস্যই একমত হয় তবেই সেটি কার্যকর হবে। কিন্তু সেখানে যদি আমেরিকা বা অন্য কোনো দেশ বলে যে ভেটো দিলাম, ভেটো মানে আমি এটি মানি না, তাহলে ওই সিদ্ধান্ত আর কার্যকর হবে না। তো এই ভেটো ক্ষমতা জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবহার করেছে রাশিয়া। প্রসঙ্গত, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল 1971 সালে, আমেরিকার উদ্যোগে যখন যুদ্ধবিরতি চুক্তি করার পরিকল্পনা চলছিল, তাতেও ভেটো দিয়েছিল রাশিয়া। ঠিক আছে, যারা ইউএসএ বলেছেন এই প্রশ্নের উত্তর, তারা ভুল করেছেন। আজ থেকে ইউএসএ মাথা থেকে বার করে দিয়ে এই প্রশ্নের অ্যান্সার রাশিয়া গেঁথে নেন। ঠিক আছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবচেয়ে বেশি ভেটো দিয়েছে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মানে কি বলবো, আর কিছু বলবো না। ঠিক আছে, এই প্রশ্নটি আপনি আপনার হাতে যে কোনো জব সলিউশন থাকলে বের করে দেখেন যে কত জায়গায় এসছে। এটি একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে যে আন্তর্জাতিক নারী দিবস কবে। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। কবে? 8ই মার্চ। মনে রাখতে হবে, অবশ্যই তারিখটি মনে রাখতে হবে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। পরের প্রশ্ন হচ্ছে, ওপেকের সদর দপ্তর কোথায়? ওপেক কি জিনিস? ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের তেল রপ্তানিকারক দেশের একটি সংগঠন এবং এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সৌদি আরব কেউ লিখেছেন, সৌদি আরব না, অস্ট্রিয়ার
ভিয়েনায়। বিশ্বের তেল উৎপাদনকারী বর্তমানে এর সদস্য 12। হ্যাঁ, সদস্য বর্তমানে কি কয়জন? 12 জন। 12 জন সদস্য। বর্তমানে 12টি দেশের সদস্য এবং 1960 সালে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানের সদর দপ্তর হচ্ছে ভিয়েনায়। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? স্কাউট হয়তো স্কুল লাইফে অনেকেই করেছেন, স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লাইফে অনেকেই স্কাউট আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন বা স্কাউট এই ট্রেনিংগুলো করেছেন। স্কাউটরা কি করে? স্কাউটরা হচ্ছে সচেতন নাগরিক গড়ে তোলে, সচেতন এবং মানে কর্মঠ নাগরিক গড়ে তোলে। তারা বিভিন্ন দূষণের বিরুদ্ধে কাজ করে, সমাজ সচেতনতার জন্য কাজ করে, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক ভালো কাজ করে স্কাউট। তো এই স্কাউটের জনককে? স্কাউটের জনক হচ্ছেন রবার্ট ব্যাডেন পাওয়েল। 1907 সালে, সালটা ছিল 1907 সালে ব্রিটিশ নাগরিক রবার্ট ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। পরের প্রশ্ন হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট কোন ধরনের চুক্তি? প্যারিস এগ্রিমেন্ট কোন ধরনের চুক্তি? দেখেন, সালটা ছিল 2015 সালে। এই যে প্যারিস কোথাকার শহর? ফ্রান্সের রাজধানী প্যারিস। 2015 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন হচ্ছিল COP21। কত? COP21। এই COP21-এ এই সম্মেলনটা হচ্ছিল কোথায়? ফ্রান্সের প্যারিসে। এই সম্মেলনে সিদ্ধান্ত গৃহীত হয়, একটি চুক্তি হয় যাকে বলা হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট, এবং সিদ্ধান্ত হয় যে বিশ্বের যে বৈশ্বিক উষ্ণায়ন তাপমাত্রা এটি যেন 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা হয়। ঠিক আছে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই রাখা যায়। এটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্টের বিষয়। তো এটি অবশ্যই একটি জলবায়ু সংক্রান্ত চুক্তি। প্যারিস এগ্রিমেন্ট তাহলে কি? জলবায়ু সংক্রান্ত চুক্তি। পরের প্রশ্ন, কোন সভ্যতা সবচাইতে প্রাচীন? আমাদের বিশ্ব সভ্যতার মধ্যে আমরা মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, আক্কাদীয়, অ্যাসিরীয়, ক্যালদীয়, হ্যাঁ, ব্যাবিলনীয় ইত্যাদি সভ্যতা সম্পর্কে পড়েছি, পড়ব, জানি। তো এই যে সভ্যতাগুলো আছে, এই সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? এটাই হচ্ছে প্রশ্ন। দেখেন, সবচেয়ে প্রাচীন সভ্যতা আসলে এই অপশন অনুযায়ী মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমিয়ার 4টি সভ্যতার জন্ম হয়েছিল। মেসোপটেমীয় একক কোনো সভ্যতা নয়, বরং 4টি সভ্যতা, 4টি, যেমন সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালদীয়, এই 4টি সভ্যতাকে একসঙ্গে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব 5000 অব্দে, 5000 বিসিতে, বিসি মানে বিফোর ক্রিস্ট, বা খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টপূর্ব 5000 অব্দে মেসোপটেমিয়ায় যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে ইতিহাসের সবচেয়ে প্রাচীন সভ্যতা বলা হয়। যদি অপশনে মেসোপটেমীয় না থাকতো তাহলে অ্যান্সার হতো মিশরীয় সভ্যতা। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে ছিলেন? ফরাসি বিপ্লবের যে 1789 সালে যে ফরাসি বিপ্লব হলো, যার স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব, এই যে স্লোগান, এই স্লোগানের প্রবক্তা কে ছিলেন? এই স্লোগান তৈরি করেছিলেন কে? অ্যান্সার হচ্ছে রুশো। ঠিক আছে, বহুল আশা প্রশ্ন এবং আরো বহুবার এই প্রশ্নটি আসবে, হয়তো ভালো করে মনে রাখবেন। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে রাজা ষোড়শ লুইয়ের শাসনামলে। 14ই এপ্রিল বাস্তিল দুর্গের পতন ঘটেছিল, এবং এই যে ফরাসি বিপ্লব হয়ে গেল তার স্লোগানের জনক ছিলেন রুশো। পরের প্রশ্ন, সিএনএন কোন দেশের সংবাদ সংস্থা? আমরা সংবাদ সংস্থা বা সংবাদ মাধ্যম থেকে 2টি প্রশ্ন আজকে আমি ক্লাসে রেখেছি আপনার জন্য। একটি পড়লাম আমরা তাস, রাশিয়ার সংবাদ সংস্থা। এখন প্রশ্ন হচ্ছে সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক, এটির পূর্ণরূপ কি সেটিও জেনে রাখবেন। কেবল নিউজ নেটওয়ার্ক। এই কেবল নিউজ নেটওয়ার্ক কোথাকার সংবাদ সংস্থা সেটি হচ্ছে প্রশ্ন। আচ্ছা,
কেবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএন এটি কিন্তু আমেরিকার ইউএসএ যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত সংবাদ মাধ্যম, অবশ্যই মনে রাখতে হবে এটি। পরের প্রশ্নে যাব আমরা, 174 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? মহাকাশ সংক্রান্ত প্রশ্ন। মহাকাশে যে গ্রহ, নক্ষত্র, উল্কা, ছায়াপথ, আকাশগঙ্গা ইত্যাদি আছে, এগুলো সম্পর্কেও আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। অর্থাৎ সাধারণ বিজ্ঞান, ভূগোল, হ্যাঁ, এমন কোনো বিষয় নাই যেটা আপনার না জানলেও চলবে। আপনাকে সরকার চাকরি দিবে আপনাকে একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বাজিয়ে যাচাই করে, হ্যাঁ, যে আপনি আর্টস পড়েছেন না সায়েন্স পড়েছেন না কলেজে পড়েছেন না মেডিকেলে পড়েছেন সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে আপনি সব কিছু জানেন কি না। আপনি আর্টস পড়েছেন, আপনি ম্যাথ পারেন না, তো আপনার চাকরি হবে? হবে না। আপনি আর্টস পড়েছেন, আপনি বিজ্ঞান পড়েননি, চাকরি হবে? হবে না। আপনি সায়েন্স পড়েছেন কিন্তু ইতিহাস পড়েননি, ইতিহাস জানেন না, চাকরি হবে না। সব কিছু জানতে হবে। ঠিক একইভাবে এই ভৌগোলিক বিষয়গুলো সম্পর্কেও জানতে হবে। এখন টাইটান, ফোবস, ডিমোস নাকি ক্যারন? আগেই বলে রাখি, ফোবস এবং ডিমোস এই দুটি হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ, ঠিক আছে? ফোবস এবং ডেমোস বা ডিমোস এই দুটি হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ। আর ক্যারন হচ্ছে একটি হরমোনের নাম, ঠিক আছে? এক ধরনের, আমরা বলি এক ধরনের হরমোন। ক্যারন হচ্ছে এক ধরনের হরমোন, মানব দেহে থাকে। তাহলে বাকি থাকলো টাইটান। মহাবিশ্বে সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে টাইটান, মনে থাকবে? সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে টাইটান। আচ্ছা, এখন প্রশ্ন, আপনার জন্য একটা প্রশ্ন এখানে করি। টাইটান তো সবচেয়ে বড় উপগ্রহ, আসলে কোন গ্রহের উপগ্রহ? উপগ্রহ কি? কোনো গ্রহকে কেন্দ্র করে যেটা আবর্তিত হয় সেটি হচ্ছে উপগ্রহ। আমরা এখানে জানলাম যে টাইটান সবচেয়ে বড় উপগ্রহ, তাহলে কোন গ্রহকে কেন্দ্র করে এই টাইটান ঘোরে, বা কোন গ্রহের উপগ্রহ টাইটান? একটু জানান তো দেখি, কয়জন জানেন? মহাকাশ সম্পর্কে কয়জনের একটু ভালো স্বচ্ছ ধারণা আছে আমি জানতে চাই। টাইটান কোন গ্রহের উপগ্রহ? এটি লাস্ট কোয়েশ্চেন। প্রণালী, কোন প্রণালী? কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে এশিয়া থেকে পৃথক করেছে? এই প্রণালীর বানানটা এখন লয়ে রস্বই হয়, ঠিক আছে? কোন প্রণালী এশিয়া থেকে কাকে? আফ্রিকা থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? প্রণালী থেকে আমরা প্রত্যেকটা ক্লাসে অন্তত একটা করে প্রশ্ন পড়ব, কারণ একসাথে আপনি যখন সব প্রণালী পড়তে যাবেন তখন একটাও মনে থাকবে না। বাড়ির কাছে যে পক প্রণালী আছে এইটাও মনে থাকবে না, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা ক্লাসে অন্তত একটা করে যদি প্রণালী পড়ি তাহলে আমাদের কিন্তু সেটা আয়ত্ত হয়ে যাবে। বেরিং প্রণালী বলেছেন একজন, বলছেন জিব্রাল্টার প্রণালী, শনি, আচ্ছা শনির উপগ্রহ টাইটান, ধন্যবাদ, রাইট। আচ্ছা, আমরা দেখেন প্রণালী সম্পর্কে আমি গত ক্লাসে পড়ালাম যে জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে, এখানে যদি ইউরোপ থাকতো তাহলে আনসার জিব্রাল্টার প্রণালী হতো, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে, কিন্তু এখানে দেখেন আফ্রিকার এশিয়ার কথা বলা হয়েছে, সুতরাং জিব্রাল্টার প্রণালী অবশ্যই না। বেরিং প্রণালী এটা এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে, এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। মালাক্কা প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে, ইন্দোনেশিয়াকে জাভা থেকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওই অঞ্চলে মালাক্কা প্রণালী অবস্থিত। বাকি থাকলো বাব এল মানদেব প্রণালী। বাব এল মানদেব প্রণালী লোহিত সাগর সাথে ওমান উপসাগরকে যুক্ত করেছে এবং এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে, মনে থাকবে? বাব এল মানদেব প্রণালী। যারা বেরিং বা অন্য কোনো প্রণালী অ্যান্সার করেছেন তারা এক্ষুনি সঠিক উত্তরটা আবারও মনে করেন। আমি বলছি যে বেরিং প্রণালী এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে, আর জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে, কিন্তু এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে বাব এল মানদেব প্রণালী, মনে রাখবেন। এটি আজকের ক্লাসের আমার শেষ প্রশ্ন। শেষ করব আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আজকে আমরা 175 পর্যন্ত প্রশ্ন শেষ করলাম। ইনশাল্লাহ আগামী
বুধবার, আজকে কি বার? সোমবার। আগামী বুধবার আমরা এর পরবর্তী 35টি প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করব। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।